ক্লাস 12 ম্যাথমেটিক্সের মডেল কোয়েশ্চেন পেপার 5 এটা আজকে সমাধান করব। তো এর নাম্বার 1 যেটা আছে, সকল অখণ্ড সংখ্যার সেট জেডের উপর আর একটি সম্বন্ধ এরূপ যে এক্স কমা ওয়াই বিলংস টু আর ইমপ্লাই, এখানে বোথ ইমপ্লাই আছে, মডুলাস এক্স মাইনাস ওয়াই লেস ইকুয়ালস টু 5। এখানে সম্বন্ধটা হচ্ছে এক্স ওয়াই বিলংস টু আর, অর্থাৎ এক্স কমা ওয়াই সম্বন্ধের মধ্যে থাকবে যদি এবং কেবলমাত্র যদি এক্স মাইনাস ওয়াই এর মডুলাস সেটা লেস ইকুয়ালস টু 5 হয়। তাহলে এই সম্বন্ধটা কীরূপ সম্বন্ধ হবে তা নির্ণয় করতে হবে। তো এখানে যেটা বলা আছে এক্স কমা ওয়াই বিলংস টু আর যদি এবং কেবলমাত্র যদি মডুলাস এক্স মাইনাস ওয়াইটা লেস ইকুয়ালস টু 5 হয়। এবার আমরা ধরি যে এক্স হচ্ছে জেডের যে কোনো পদ, এক্স হচ্ছে জেডের যে কোনো একটা পদ। তাহলে আমরা বলতে পারি যে এক্স মাইনাস এক্সের মডুলাস ইকুয়ালস টু 0, আর এই 0 হচ্ছে লেস দেন 5। তাহলে এক্স কমা এক্স এটা বিলংস টু আর ফর অল এক্স বিলংস টু জেড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো অংশেই যে সমান, দুটো অংশে একই পদযুক্ত যে জোড়গুলো সেগুলো আর এর মধ্যে আছে। তাহলে আর হচ্ছে এখানে সসম। সসম হওয়ার শর্ত হচ্ছে এভাবে, এই দুটো অংশে একই রকম জিনিস থাকবে, তাহলে সেই জোড়গুলো যদি আরে থাকে তাহলে সসম হয়। আর প্রতিসম, এখানে আমার জানা আছে যে এক্স মাইনাস ওয়াই বিলংস টু এক্স মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু 5 যদি হয়, যদি যখন এক্স মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু 5, এখানে মাইনাস কমন করলে মাইনাস ওয়াই মাইনাস এক্স লেস ইকুয়াল টু 5, অর্থাৎ এখানে মডুলাসের মধ্যে মাইনাস থাকলে মাইনাস উঠে যাবে, ফলে এখানে পাচ্ছি ওয়াই মাইনাস এক্স লেস ইকুয়াল টু 5। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই কমা এক্স এটাও কিন্তু আরে থাকছে। তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু আর হলে ওয়াই কমা এক্সও বিলংস টু আর হচ্ছে। তাহলে আর হচ্ছে প্রতিসম। তাহলে প্রথমে পাওয়া গেল আর সসম, এখানে দেখতে পাচ্ছি আটটা প্রতিসম হচ্ছে। এবার আটটা সংক্রমণ কিনা সেটা আমরা দেখব। তো এখানে একটা বিষয় খেয়াল করলে দেখা যাবে যে 1 কমা আর এবং 4 কমা 5 এই দুটোই বিলংস টু আর, কারণ এখানে আমি 1 মাইনাস 4 যদি করি মডুলাস তাহলে পাবো 3, আর এটা হচ্ছে লেস দেন 5। আবার 4 মাইনাস 9 এর মডুলাস এটা ইকুয়ালস টু হচ্ছে 5, আর এটা ইকুয়ালস টু আবার 5। তাহলে এই দুটো জোড় কিন্তু আরে থাকছে। এবার সংক্রমণ সম্বন্ধ হতে হলে এর মধ্যের এই চারটাকে অফ করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি 1 কমা 9 থাকছে, 1 কমা 9 কিন্তু আরে থাকছে না, কারণ আরে থাকার যে শর্ত মডুলাস এক্স মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু 5 সেটা কিন্তু এখানে পূরণ হচ্ছে না। এখানে আমরা পাচ্ছি মডুলাস 1 মাইনাস 9 ইকুয়ালস টু আর, যেটা গ্রেটার দেন 5 হয়ে যাচ্ছে। তাহলে আর সংক্রমণ সম্বন্ধ এখানে হচ্ছে না। সুতরাং আর প্রতিসম এবং সসম কিন্তু সংক্রমণ সম্বন্ধ নয়, অর্থাৎ আর সসম এবং প্রতিসম কিন্তু সংক্রমণ সম্বন্ধ নয়, অর্থাৎ এখানে এই অ্যান্সার হচ্ছে অপশন সি। এবার এখানে একটা সম্বন্ধ দেওয়া আছে, এখানে একটা সম্বন্ধ বলা আছে আর। আর সম্বন্ধটা কীরূপ দেওয়া আছে, এখানে এ পদের সঙ্গে বি পদের সম্বন্ধ, এ কমা বি আরে থাকছে, আবার বি এর সঙ্গে এ সম্বন্ধ যুক্ত, সুতরাং বি কমা এ আরে থাকছে, আর সি এর সঙ্গে সি অর্থাৎ সি কমা সি এখানে আরে থাকছে। তাহলে এখানে এই যে সম্বন্ধটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ কমা বি, বি কমা এ এবং সি কমা সি
এই পদগুলো আর এর মধ্যে আছে, অর্থাৎ আর এর মধ্যে এই তিনটে পদ আছে। তো আর এখানে সসম হচ্ছে না, কারণ এখানে একটা সমান জোরের পদ দেখতে পাচ্ছি সি কমা সি, কিন্তু এ কমা এ এবং বি কমা বি, এ কমা এ এবং বি কমা বি এটা কিন্তু আরে থাকছে না, এই পদটা আরে নেই, সুতরাং আর সসম হচ্ছে না। এবার আরটা প্রতিসম হচ্ছে, কারণ এখানে প্রত্যেক জোড়ের বিপরীত জোড়টা থাকছে। এ কমা বি তার বিপরীত জোড় হচ্ছে বি কমা এ, এবং বি কমা এ এর বিপরীত জোড় হচ্ছে এ কমা বি, আর সি কমা সি এর বিপরীত জোড় হচ্ছে সি কমা সি। সুতরাং প্রত্যেক পদের বিপরীত জোড় আর এর মধ্যে আছে, সুতরাং আর হচ্ছে প্রতিসম সম্বন্ধ। কিন্তু আর এখানে সংক্রমণ সম্বন্ধ হবে না, কারণ এখানে এ কমা বি এবং বি কমা এ এই পদ দুটো আছে। এবার এখানে আমরা বিকে যদি অফ করে দিই তাহলে পড়ে থাকছে এ কমা এ, কিন্তু এ কমা এ এখানে আরে নেই, এ কমা এ নট বিলংস টু আর, সুতরাং আর সংক্রমণ সম্বন্ধ হচ্ছে না। তাহলে এখানে আমরা পেলাম আরটা সসম নয় কিন্তু প্রতিসম, আর প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয়। তাহলে এখানে অপশন বি হবে এর অ্যান্সার। এরপর নাম্বার 3 যেটা আছে, এফ আর টু আর চিত্রণটি এফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 7 দ্বারা সংজ্ঞাত। তাহলে এফ চিত্রণটা কীরূপ চিত্রণ হবে? এখানে দেওয়া আছে এক এক অন্তঃচিত্রণ, বহু এক অন্তঃচিত্রণ, এক এক উপরি চিত্রণ, আর ডি দেওয়া আছে বহু এক উপরি চিত্রণ। তো এখানে নাম্বার 3 যেটা, এফ আর টু আর দেওয়া আছে এফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 7। তো এক এক চিত্রণ দেখাতে হলে আমরা প্রথমে এফ এ ইকুয়ালস টু এফ বি ধরি। এফ এ ইকুয়ালস টু এফ বি ধরলে তাহলে এখানে এফ এ হবে 2a প্লাস 7 আর এফ বি হবে 2b প্লাস 7। তো এখানে 7 ক্যান্সেল হবে, তারপর থাকছে 2a ইকুয়ালস টু 2b, অর্থাৎ a ইকুয়ালস টু b। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এফ এ ইকুয়ালস টু এফ বি, এটা ইমপ্লাই করছে এ ইকুয়ালস টু বি, অর্থাৎ আমরা প্রতিবিম্ব দুটো যদি সমান ধরি তাহলে দেখা যাচ্ছে প্রাক বিম্ব দুটো একই আসছে, অর্থাৎ প্রত্যেকটা পদের আলাদা আলাদা প্রতিবিম্ব আছে। প্রতিবিম্ব দুটো এক ধরলে প্রাক বিম্ব দুটো এখানে একই রকম চলে আসছে, সুতরাং প্রত্যেক পদের আলাদা আলাদা প্রতিবিম্ব আছে, সুতরাং এফ হচ্ছে এক এক চিত্রণ। এরপর আমরা ধরি যে ওয়াই বিলংস টু আর, এখানে চিত্রণটা আছে আর থেকে আর চিত্রণ আছে। তো এখানে এবার আমরা একটা ওয়াই ধরব এবং সেই ওয়াইয়ের জন্য একটা এক্স এ আর এর মধ্যে আছে কিনা দেখি। তাহলে ধরি ওয়াই বিলংস টু আর কোডোমেন, এটা ডান সাইডটা হচ্ছে কোডোমেন আর বাম সাইডটাকে বলে ডোমেন। কোডোমেনের একটা পদ ওয়াই নেওয়া আছে এবং ধরছি যে এফ এক্স ইকুয়ালস টু ওয়াই। তাহলে এফ এক্স সমান দেওয়া ছিল আমার 2x প্লাস 7, তাহলে 2x প্লাস 7 ইকুয়ালস টু ওয়াই। তো এখান থেকে আমরা পাবো এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস 7/2। তো এখানে যেহেতু ওয়াইটা বিলংস টু আর, সুতরাং ওয়াই হচ্ছে বাস্তব, আর ওয়াই মাইনাস 7 এটাও বাস্তব সংখ্যা হবে, আর বাস্তব সংখ্যাকে 2 দিয়ে ভাগ আছে, সুতরাং সেটাও বাস্তব হবে। তাহলে এই এক্স যেটা পাওয়া গেল এটা কিন্তু বাস্তব সংখ্যা, অর্থাৎ আর এ বিলং করছে। অর্থাৎ এখানে আমরা যদি কোডোমেনে একটা পদ ওয়াই ধরি তাহলে সেই পদের জন্য একটা এক্স পাওয়া যাচ্ছে যেটা আর এ থাকছে, অর্থাৎ এফ হচ্ছে এখানে উপরি চিত্রণ। তাহলে এফ হলো এক এক চিত্রণ এবং এখানে দেখতে পাচ্ছি এফ হচ্ছে উপরি চিত্রণ, সুতরাং এফ হচ্ছে এক এক উপরি চিত্রণ, অর্থাৎ এখানে সি অপশনটা কারেক্ট আছে। তো এরপর আমরা
নাম্বার 4 করব। নাম্বার ফোর যেটা দেওয়া আছে, এখানে একটা চিত্রণ দেওয়া আছে, ছবি দেওয়া আছে এখানে 4। এখানে এ সেট থেকে এ সেট এফ একটা চিত্রণ আছে। প্রথমে এ থেকে এ চিত্রণ হচ্ছে এফ এর দ্বারা, তারপর এ থেকে আবার এ চিত্রণ হচ্ছে জি এর দ্বারা। তো এই চিত্রণ দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাকে বের করতে হবে জি কম্পোজিশন F4। তো জি কম্পোজিশন F4 এটার অর্থ হচ্ছে জি অফ F4। তো F4 আমরা এখানে দেখব যে F4টা কি। এখানে 4 এখানে যাচ্ছে F এর মাধ্যমে 2 এর সঙ্গে, এই যে 4টা যাচ্ছে এখানে 2 এর সঙ্গে, সুতরাং F4 এর মান হবে 2। এখানে F4 এর মান হবে, F4 এর জায়গায় এখানে হলো 2। এরপর আমরা দেখব যে জি এর মাধ্যমে 2 সেটা কার সঙ্গে চিত্রণ হচ্ছে, যে এখানে 2 আছে আর এখানে 2 যাচ্ছে 1 এর সঙ্গে, 2টা যাচ্ছে এখানে 1 এর সঙ্গে, তাহলে F2 হচ্ছে 1, F2 হবে 1। আর এখানে এই অ্যান্সার আছে অপশন ডিতে, তাহলে অপশন ডি হবে এখানে অ্যান্সার। এরপর নাম্বার 5 যেটা আছে, সাইন ইনভার্স 2π/3। সাইন ইনভার্স 2π/3 এর মুখ্য মান বের করতে হবে, এর মুখ্য মান। তো সাইন ইনভার্সের মুখ্য মান এখানে করা আছে যে সাইন ইনভার্স এক্সের মুখ্য মান যদি আলফা হয়, তাহলে সেই আলফাটা থাকে -π/2 থেকে π/2 এর মধ্যে। তো এখানে যে 2π/3 কোণটা আছে, এটা সমান হচ্ছে 2π/3 সমান 2π/3 ইকুয়ালস টু 120। তো 120 ডিগ্রি কোণ কিন্তু এই -90 থেকে +90 এর মধ্যে নেই, সুতরাং এই কোণটাকে আমরা এই মুখ্য মানের মধ্যে নিয়ে আসব। অর্থাৎ এখানে আমরা জানি যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান আবার হয় সাইন থিটা, এটা সমান সাইন থিটা। সুতরাং এখানে আমরা লিখতে পারি পাই মাইনাস 2π/3, অর্থাৎ 180 মাইনাস থিটা। এবার এখানে এই বিয়োগটা করলে এখানে 3π মাইনাস 2π অর্থাৎ π/3। এখন এখানে সাইন ইনভার্স উঠে যাবে, কিন্তু এখানে সাইন ইনভার্স ওঠানো যাবে না, কারণ এই যে কোণটা আছে এটা কিন্তু মুখ্য মানের মধ্যে নেই। সাইন ইনভার্সের মধ্যে মুখ্য মানটা নিয়ে এসে তারপর সাইন ইনভার্স উঠবে, অর্থাৎ এখানে অপশন এটা এখানে অ্যান্সার হবে। অপশন এতে আছে π/3। 6 যেটা আছে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, এইটার মান কত হবে? তো tan ইনভার্স 1 আমরা জানি π/4, আর এখানে tan ইনভার্সের মধ্যে যখন 1-এর বেশি থাকবে তখন আমরা এই সূত্র ব্যবহার করব, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়ালস টু π/2। তো এখানে tan ইনভার্স 2কে আমরা লিখতে পারি π/2 মাইনাস cot ইনভার্স 2, তার কারণ এখানে tan ইনভার্স x এটা আমরা পাচ্ছি π/2 মাইনাস cot ইনভার্স x। তো এটা এই জন্য π/2 মাইনাস cot ইনভার্স 2 হলো। এখানে একইভাবে π/2 মাইনাস cot ইনভার্স 3। তাহলে এখানে এই π/4, π/2 এবং π/2 এগুলো যোগ করলে পাওয়া যাবে π/2 আর π/2 হচ্ছে π প্লাস π/4 হবে 5π/4। আর এখানে cot ইনভার্স 2 আর cot ইনভার্স 3 আছে। তো এখানে মাইনাস কমন করে cot ইনভার্সগুলোকে আবার tan ইনভার্সে ব্যাক করব। তাহলে cot ইনভার্স x সমান আমরা জানি tan ইনভার্স 1/x, তাহলে cot ইনভার্স 2 ইকুয়ালস টু tan ইনভার্স 1/2
টু প্লাস এখানে আবার ট্যান ইনভার্স 1/3। এবার এখানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা ব্যবহার করব, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এটা হচ্ছে সূত্র। ট্যান ইনভার্সের যেটা সূত্র তোমরা অলরেডি শিখে গেছো নিশ্চয়ই, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এবার এখানে এইটা সরল করলে লসাগু করে উপরে আসবে 5/6 এবং নিচেরটাও আসবে 5/6। তো 5/6 5/6 ক্যান্সেল হয়ে এটা পাওয়া যাবে ট্যান ইনভার্স 1। তাহলে পাওয়া যাচ্ছে 5π/4 মাইনাস ট্যান ইনভার্স 1। এবার ট্যান ইনভার্স 1 হচ্ছে π/4। তো এটা এখানে ক্যালকুলেশনটা করলে এখানে পাওয়া যাবে 4 লসাগু হবে, ফলে 5π মাইনাস পাই উপরে 4π আসবে এবং 4 কাটাকুটি হয়ে পাওয়া যাবে পাই। অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি। নাম্বার 7 যেটা দেওয়া আছে, 7 যেটা সাইন ইনভার্স 1/5 প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু 1 হলে এক্সের মান কত হবে। তো এটাকে আমরা কিন্তু এখানে দেখেই বলে দিতে পারি যে অ্যান্সার কত হবে। এখানে সাইন দেওয়া আছে, সাইনের মধ্যে একটা রাশি ইকুয়ালস টু 1, সুতরাং এই ভিতরের এটা হবে π/2 হতে হবে। সাইন ইনভার্স 1 প্লাস সাইন ইনভার্স 1/5 প্লাস কস ইনভার্স এক্স এটা হতে হবে π/2। তার ফলে এখানে যদি আমরা এক্সটা 1/5 ধরি তাহলে সাইন ইনভার্স 1/5 প্লাস কস ইনভার্স 1/5 হয়ে যাবে π/2। সুতরাং এখানে এক্সের মান 1/5 আসবে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তবুও একটু আমরা অন্যভাবে করেছি এটাকে সমাধানটা, সাইনটাকে ওই দিকে নিলে সাইন ইনভার্স 1 হয়ে যাবে, এটা হচ্ছে সাইন ইনভার্স 1। তাহলে পেলাম সাইন ইনভার্স 1/5 প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স 1। এবার সাইন ইনভার্স 1 সমান আবার হচ্ছে π/2, কারণ সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু 1। তো এবার সাইন ইনভার্স 1/5টাকে ডান দিকে পাঠিয়ে দেব, ফলে পাচ্ছি কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 মাইনাস সাইন ইনভার্স 1/5। এবার π/2 মাইনাস সাইন ইনভার্স 1/5 এটা হয়ে যাবে কস ইনভার্স 1/5, কারণ আমরা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। তাহলে ডান সাইডটা কস ইনভার্স 1/5 হলে উভয় পক্ষে কসটাকে তুলে নিলে এক্স ওয়ান পাবো 1/5। এর ফলে অ্যান্সার হয়ে যাচ্ছে বি। এরপর নাম্বার 8 যেটা দেওয়া আছে, নাম্বার 8 এখানে দেওয়া আছে এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু aij 2/2। এই ম্যাট্রিক্সটা এরূপ যে ij ইকুয়ালস টু i প্লাস জে হোল স্কোয়ার বাই 2। তাহলে এ ম্যাট্রিক্সটা কত হবে। তো এখানে দেওয়া আছে aij ইকুয়ালস টু aij 2/2, যেখানে aij ইকুয়ালস টু i প্লাস জে হোল স্কোয়ার বাই 2, i প্লাস জে হোল স্কোয়ার গোটাটা বাই 2। তো এবার এখানে যদি আমি তাহলে এ যে ম্যাট্রিক্সটা পাবো, এ ম্যাট্রিক্স এখানে হচ্ছে a11 a12 a21 a22, এটা হচ্ছে 2/2। এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, i এর মান 1 এবং 1 2 এবং j এর মান 1 2। প্রথমে এখানে i1 j1, তারপর i1 j2, তারপর i2 j1 আর iটা 2 যেটা 2। এই ম্যাট্রিক্সটাকে আমাকে নির্ণয় করতে হবে। তো প্রথমে a11 বের করব, এটা a11 অর্থাৎ i এর জায়গায় 1 j এর জায়গায় 1, এটা বসিয়ে যেটা পাবো তাহলে 1 প্লাস 1 স্কোয়ার বাই 2, উপরে পাবো 1 প্লাস 1 হচ্ছে 2, 2 স্কোয়ার 4/2 ইকুয়ালস টু 2। a21
অর্থাৎ আয়ের জায়গায় 2 এবং জে এর জায়গায় 1, তাহলে এখানে পাচ্ছি 9/2। এরপর এখানে আমরা ক্যালকুলেশন করেছি A12 অর্থাৎ আয়ের জায়গায় 1 এবং জে এর জায়গায় 2, এখানেও পাওয়া যাবে 9/2। আর A22 এর অর্থ হচ্ছে আয়ের জায়গায় 2 এবং জে এর জায়গায় 2, অর্থাৎ উপরে পাচ্ছি 2 + 2 4 স্কোয়ার অর্থাৎ 16/2 হচ্ছে 8। তাহলে এ যে ম্যাট্রিক্স এখানে এবার এই মানগুলো বসিয়ে দিলে A11 হচ্ছে 2, তারপরে A21 হচ্ছে 9/2, তারপরে A12 হচ্ছে 9/2 এবং A22 পেলাম 8। তাহলে এইরকম অ্যান্সার এখানে দেওয়া আছে অপশন ডিতে, তাহলে এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর 9 যেটা দেওয়া আছে এবিসি ম্যাট্রিক্স তিনটে এরূপ যে AM/3 × BN/4 = C2/P। এখানে গুণ থাকলো বাই এরকম পড়ে M/3, এখানে N/4, এখানে 2/P। এইটা হলে তাহলে M + N + P এর মান কত হবে? তো এখানে যেহেতু এখানে এ এবং বি ম্যাট্রিক্স গুণ করে আমরা সি ম্যাট্রিক্সটা পাচ্ছি, তাহলে ম্যাট্রিক্স গুণের শর্ত হচ্ছে এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান হবে বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা। এটা এ এবং বি দুটো ম্যাট্রিক্সের গুণ করার শর্ত। তাহলে এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা এখানে 3 আর এর সারি সংখ্যা হচ্ছে এম, তাহলে এর স্তম্ভ সংখ্যা 3 আর বি এর সারি সংখ্যা হচ্ছে এন, তাহলে 3 সমান পাবো এন। এর স্তম্ভ সংখ্যা হবে 3 আর বি এর সারি সংখ্যা হচ্ছে এন, তাহলে 3 সমান এন। এবার গুণ করে এ বি ম্যাট্রিক্সের যে ক্রম পাওয়া যাবে সেটা হবে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা, অর্থাৎ M/4 পাওয়া যাবে গুণফলের ক্রম। এ বি এর ক্রম হচ্ছে এটা হবে এটা 4 হবে M/4, এর সারি সংখ্যা এর স্তম্ভ সংখ্যা M/4, তাহলে M/4 এটা হবে সি এর ক্রম অর্থাৎ 2 × P 2/P। তাহলে এখানে তুলনা করলে উভয় পক্ষে M সমান হবে P আর M সমান হবে 2 এবং 4 সমান হবে P। তাহলে M, N এবং P এই তিনটেরই মান পাওয়া গেল। M সমান 2, N সমান 3 এবং P সমান 4। তো এখানে M + N + P এর মান তাহলে এখানে পাবো 2 + 3 + 4 = 9। তো এরকম এই 9 অপশনটা আছে অপশন ডিতে। এরপর 10 যেটা আছে এরকম দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রথমটা আছে 2x + y 4x 5x - 7 4x = 7, আর এখানে 7y - 13 y x + 6। তো দুটো ম্যাট্রিক্সের সমতা ধর্ম থেকে আমরা জানি যে এই পারস্পরিক পদগুলো সব সমান হবে, অর্থাৎ 2x + y = 7, 4x = 7y - 13, আবার 5x - 7 = হবে y, 4x = হবে x + 6। তো আমরা এখানে যেহেতু x এবং y আছে তাহলে দুটো সমীকরণ পাওয়া গেলেই x এবং y এর মান আমরা বের করতে পারবো। তো এখানে 2x + y এর জায়গায় আমরা নিতে পারি 7, আর এখানে এই যে 4x আছে 4x সমান আমরা নিতে পারি x + 6, কারণ এটা শুধু x দিয়ে আছে, সহজেই xটাকে বের করা যাবে। তাহলে 4x = x + 6 অর্থাৎ 3x = 6। এক্সটা বাঁ দিকে এনে বিয়োগ হবে, ফলে x = পাওয়া যাচ্ছে 2। এবার এই x এর মান এই প্রথম সমীকরণটা এখানে বসালে আমরা পাবো x এর মান 2, এখানে বসালে y = হবে 7 - 4। এখানে x এর মান বসালে y এর মান পাওয়া যাবে 7 - 4 = 3। তাহলে পাওয়া গেল x সমান 2 এবং y সমান 3। এখানে চাইছে x + y এর মান, সুতরাং x + y এখানে হবে x এর মান 2 আর y এর মান 3, ফলে 5। আর এখানে এই অপশন আছে অপশন বিতে। এরপর নাম্বার
11 যেটা আছে, নাম্বার 11, এটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে এইভাবে 1 2 -1 -1 1 2 2 -1 1। তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ, এইটার মান আমাকে নির্ণয় করতে হবে। তো এর আগে আমরা জানি যে অ্যাডজয়েন্ট এ এর নির্ণায়ক করলে বা ডেট বা নির্ণায়ক, এটা সমান হয় নির্ণায়ক এ টু দি পাওয়ার n-1, যেখানে এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে n/n। তো ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ হয় n-1। তো এখানে ডবল অ্যাডজয়েন্ট থাকলে এখানে n-1 এর জায়গায় n-1 এর স্কোয়ার চলে আসবে। এর তিনটে অ্যাডজয়েন্ট থাকলে সেভাবে n-1 এর হোল কিউব চলে আসবে। তাহলে এটা সমান আমরা পাবো ডিটারমিনেন্ট অফ 3-1 এর হোল স্কোয়ার। তো কারণ এখানে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/3, এনের জায়গায় এখানে 3 আছে, তাহলে এখানে সরল করে পাচ্ছি এখানে 2 হবে, ফলে নির্ণায়ক অফ এ টু দি পাওয়ার 4, এখানে ডেট এ টু দি পাওয়ার 4। এবার এখানে কোশ্চেনে দেওয়া আছে যে ডেট এ ইকুয়ালস টু দেওয়া ছিল, এখানে ডেট এটা এখানে নির্ণয় করতে হবে, তাহলেই এর মান পাওয়া যাবে। এখন আমরা এবার নির্ণায়কে বা ডেট এ এটাকে আমরা বার করব। তো এখানে হচ্ছে 1 2 -1 -1 1 2 2 -1 1। তো এই নির্ণায়কের মানটা আমরা বের করব। এখানে প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করা আছে 1 ইন্টু, তাহলে প্রথম সারি প্রথম স্তম্ভ বাদ দিলে 1, এখানে 1 ইন্টু 1 হবে 1, মাইনাস এই দুটো গুণ হবে -2, ফলে 2। তো নির্ণায়কের মান বের করা তোমরা নিশ্চয়ই এখানে শিখে গেছো। সুতরাং এখানে নির্ণায়কটা হবে এখানে 1 ইন্টু 1 1 মাইনাস -2, ফলে +2। এরপর এখানে -2 হবে। এবার এই স্তম্ভ এবং এই সারিটা বাদ যাবে, -1 ইন্টু 1 হবে -1, এরপর মধ্যে মাইনাস করে 2 ইন্টু 2 -4। এরপর এখানে -1 হবে, এই স্তম্ভ এবং এই সারি বাদ গেলে -1 গুণ করে 1, আর 2 আর 1 গুণ করে -2। তো এখানে এটা ক্যালকুলেশন করলে এখানে পাচ্ছি 1 + 2 3, এখানে -5 হবে, +10 হয়ে যাবে, আর এখানে -1 আসবে, ফলে -1 ইন্টু -1 +1, ফলে এখানে পেয়ে যাচ্ছি 14। তো এর আগে এটা করা ছিল যে ডেট অ্যাডজয়েন্টে ইকুয়ালস টু ছিল কত, এটা সমান ছিল ডেট এ টু দি পাওয়ার 4, এটা ছিল ডেট এ টু দি পাওয়ার 4। তা ডেট এটা এখানে 14 পাওয়া গেল, সুতরাং 14 টু দি পাওয়ার 4। এটা অ্যাকচুয়ালি ছিল কি ডেট এ টু দি পাওয়ার 14। তো সেই মানটা এটা বসে গেছে, ফলে 14 টু দি পাওয়ার 4 হবে অ্যান্সার। এরপর নাম্বার 12 যেটা দেওয়া আছে, এ একটি 2/2 ক্রমের বিপরীতকরণযোগ্য ম্যাট্রিক্স হলে ডেট এ ইনভার্স কী হবে। এখানে বের করতে হবে ডেট এ ইনভার্স। তো আমরা জানি এ ইন্টু এ ইনভার্স করলে আই হয় একক ম্যাট্রিক্স। এবার এটা উভয় পক্ষের নির্ণায়ক চালালে নির্ণায়ক অফ এইটা ইকুয়ালস টু, দুটো নির্ণায়কের গুণফল থাকলে ম্যাট্রিক্সের গুণফলের নির্ণায়ক হলো তাদের আলাদা আলাদা নির্ণায়কের গুণফল। সুতরাং এটা ডেট এ ইন্টু ডেট এ ইনভার্স হবে, আর ডান দিকে ছিল আই, তাহলে আয়ের নির্ণায়ক। তো আয়ের নির্ণায়ক হয় একক ম্যাট্রিক্সের নির্ণায়ক বার করলে তার মান হবে 1, ফলে এখানে এ ইনভার্সটা পাওয়া যাচ্ছে, এই ডেট এটা ডান দিকে ভাগ হবে 1/ডেট এ। সুতরাং ডেট এ ইনভার্স এটা সমান হবে, এখানে পাচ্ছি 1/ডেট এ, এটা হচ্ছে 1/ডেট এ, আর এই অপশন আছে অপশন বিতে। এরপর নাম্বার 13 একটা দেওয়া আছে
যে এ এক্স প্লাস বি এ এক্স সমান বি এই সমীকরণের ক্ষেত্রে এখানে বলা আছে যে বিটা নট ইকুয়ালস টু 0, শূন্য ম্যাট্রিক্স নয়, এবং ডেট এটা এখানে 0 দেওয়া আছে, ডেট এটা 0, ডেট এটা 0। তাহলে কোনো সমাধান পাওয়া যাবে না কোন ক্ষেত্রে কোনো সমাধান পাওয়া যাবে না। এখানে দেওয়া আছে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি ইকুয়ালস টু 0 হলে, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ 0 হলে, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি নট ইকুয়ালস টু 0 হলে, আর ডি দেওয়া আছে নান। তো এখানে এই ব্যাপারটা আমরা আগেও একটা কোশ্চেন পেপারে আলোচনা করেছি। যখন ডেট এ ইকুয়ালস টু 0 তখন এই দুটো শর্ত অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি ম্যাট্রিক্স ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে অসংখ্য সমাধান পাওয়া যাবে। অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এইটা যদি 0 হয় তাহলে অসংখ্য সমাধান পাওয়া যাবে, এবং অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি নট ইকুয়ালস টু 0 হলে কোনো সমাধান নেই। তো এখানে আমার এই কেসটাই দেওয়া আছে, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকুয়ালস টু 0 বলা আছে, সুতরাং এখানে কোনো সমাধান পাওয়া যাবে না, অর্থাৎ এখানে সি অপশনটা কারেক্ট হবে। এরপর নাম্বার 14 নাম্বার 14 যেটা বলছে যে বক্তব্য এ 0 এ বি মাইনাস এ 0 সি মাইনাস বি মাইনাস সি 0 ইকুয়ালস টু 0, এই নির্ণায়কটার মান হবে 0। তো এখানে আমরা দেখব যে এই বক্তব্যটা সঠিক কিনা। তো এই নির্ণায়কটাকে আমরা প্রথমে ডেল্টা ধরেছি, ডেল্টা ইকুয়ালস টু 0 এ বি মাইনাস এ 0 সি মাইনাস বি মাইনাস সি 0। তো এখানে এবার এই ম্যাট্রিক্স নির্ণায়কটাকে আমরা ট্রান্সপোজ করেছি, অর্থাৎ পরিবর্তন করা আছে, এখানে ট্রান্সপোজ বা পরিবর্তন করা আছে। পরিবর্তন করলে এই সারিগুলো স্তম্ভ বরাবর চলে আসবে, যে সারিটা এই বরাবর, এই সারিটা এই বরাবর, এটা এই বরাবর। এবার এখানে প্রত্যেক সারি থেকে -1 কমন করা আছে, প্রতি সারি থেকে -1 কমন, প্রতি সারি থেকে -1 কমন করা আছে। তাহলে এখানে মাইনাস কমন করলে চিহ্নগুলো পাল্টে এরকম হবে, এখানে -1 কমন করলে -0 আর এটা প্লাস হবে, আর এখানে মাইনাস কমন করলে এইগুলো সব চিহ্নগুলো পাল্টে যাবে। এখানে এবার তিনটে -1 গুণ আছে, ফলে এখানে পাওয়া যাবে -1, আর এটা হচ্ছে ডেল্টা। তাহলে পাওয়া গেল -1 ইন্টু ডেল্টা, অর্থাৎ এটা পাওয়া গেল মাইনাস ডেল্টা। আর এটা বাম পক্ষে ছিল শুধু ডেল্টা, তাহলে এইটাকে বাম দিকে নিয়ে এলে ডেল্টা প্লাস ডেল্টা ইকুয়ালস টু 0, অর্থাৎ 2 ডেল্টা ইকুয়ালস টু 0। তাহলে ডেল্টা ইকুয়ালস টু পাওয়া গেল 0, অর্থাৎ বক্তব্য এ এখানে সঠিক আছে, বক্তব্য এটা এখানে সঠিক। আর কারণ হিসাবে এখানে যেটা বলছে যে অযুগ্ম ক্রমের বিপত্তিসম নির্ণায়কের ক্ষেত্রে মান সর্বদা 0, এই কারণ আরটাও এখানে সত্য। তো অযুগ্ম ক্রমের বিপত্তিসম নির্ণায়কের মান সর্বদা 0 হয়, সেজন্য এই কারণটাই কিন্তু একে ব্যাখ্যা করা যাচ্ছে। এটা হচ্ছে অযুগ্ম ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স কী করে হয়, এখানে যে পদগুলো আছে এর এই সেম পদ এইখানে থাকবে উইথ বিপরীত চিহ্ন, এইগুলোর বিপরীত চিহ্ন এখানে থাকবে এবং কর্ণ বরাবর পদগুলো 0, এরকম হলে সেটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো অযুগ্ম ক্রমের বিপ্রতি ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার নির্ণায়কের মান 0 হয়ে যাবে, ফলে এটার মান আসছে 0। তাহলে এখানে বক্তব্য এ সঠিক এবং কারণ হিসাবে যেটা আর বলছে এটা সঠিক, তাহলে এখানে অপশন এ অ্যান্সার হবে। এরপর এখানে নাম্বার 15 যেটা এখানে কলাম ম্যাচিং দেওয়া আছে, নাম্বার 15 যেটা এখানে কলাম ম্যাচিং করা আছে। তো
তো প্রথমে যেটা বলা আছে একের কাল্পনিক ঘনমূল 1 হলে এর মান কত হবে। তো এখানে 1 নম্বর যেটা আছে এটার মান আমরা বার করব। তো একের কাল্পনিক ঘনমূলের যেটা ধর্ম সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার 0 আর ওমেগা কিউব সমান হচ্ছে 1। এটা হচ্ছে একের অবাস্তব ঘনমূলের ধর্ম। তো এখানে আমরা একটা স্তম্ভ অপারেশন করেছি। এটা প্রথম স্তম্ভের সঙ্গে বাকি দুটো স্তম্ভ বা প্রথম সারির সঙ্গে বাকি দুটো সারি যোগ করলেও এখানে হবে। তো এখানে যেটা আমরা অপারেশন যেটা করেছি যে C1 ড্যাশটাকে করেছি C1 প্লাস C2 প্লাস C3, এই অপারেশনটা আমরা এখানে করেছি। তাহলে এই প্রথম যে স্তম্ভ, এই স্তম্ভতে 1 প্লাস ওমেগা স্কোয়ার 3 জায়গাতে এটা আছে, এখানটা ওমেগা স্কোয়ার হবে। তাহলে এই রাশিটার মান হচ্ছে 0। এই অনুযায়ী এগুলো সব হচ্ছে 0। তো একটা স্তম্ভ বা একটা সারির সব পদ 0 হয়ে গেলে নির্ণায়কের মান আসবে 0। সুতরাং এর মান হচ্ছে 0। তাহলে এই 1 যাচ্ছে এখানে, এই 0 আছে C এর সঙ্গে, অর্থাৎ 1 যাবে এখানে C এর সঙ্গে। এরপর 2 যেটা দেওয়া আছে এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 4 2। এটা হলে এই নির্ণায়ক 2 এর মান। তো এখানে প্রথমে আমরা 2 এ বের করব। 2 এ সমান হচ্ছে এই এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদকে 2 দ্বারা গুণ। তাহলে এখানে 2 হবে, এখানে 2 দিয়ে গুণ করলে 4, এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 4। প্রত্যেকটা পদকে 2 দ্বারা গুণ। এবার এর নির্ণায়ক আমরা বের করব 2 এর নির্ণায়ক। তাহলে 2 ইন্টু 4, এখানে কমন করা আছে, এটা অবশ্য ছোটো ম্যাট্রিক্স আছে, এটা ডাইরেক্টও করা যাবে। 2 ইন্টু 4 হচ্ছে 8 মাইনাস এটা হচ্ছে 32 ইকুয়ালস টু মাইনাস 24। ডাইরেক্ট এটাও করা যাবে। তো এখানে প্রথম সারি থেকে 2 এবং দ্বিতীয় সারি থেকে 4 কমন করা আছে, ফলে এখানে হয়ে যাবে 1 আর এটা 2, এটা 4 কমন করলে 2 আর 1। এবার এই নির্ণায়কটাকে ভাঙাচ্ছে 1 মাইনাস 4। সুতরাং এই নির্ণায়কের মান পাওয়া যাচ্ছে -24। আর এই -24 অপশনটা আছে এতে, তাহলে 2 যাচ্ছে এখানে এর সঙ্গে। আর নাম্বার 3 এখানে দেওয়া আছে দুটো নির্ণায়ক দেওয়া আছে, বাম সাইডে একটা ডান সাইডে একটা। এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। তো এখানে বাম দিকের নির্ণায়কটা ভাঙা আছে 10 মাইনাস 12, আর এখানে ভাঙলে 5x মাইনাস 6x। তো বাম দিকে এটা নির্ণায়কের মান হচ্ছে -2 আর ডান দিকের মান হচ্ছে -x। উভয় পক্ষে মাইনাস ক্যান্সেল হলে x সমান পাওয়া যাচ্ছে 2। আর এই 2 অপশন আছে ডি এর সঙ্গে, তাহলে 3 যাচ্ছে ডি এর সঙ্গে। নাম্বার 4 যেটা বলা আছে যে এরকম একটা নির্ণায়ক দেওয়া আছে, তো এর 3,2 তম পদের অর্থাৎ এখানে 3,2 হচ্ছে A32 এর সহ উৎপাদক নির্ণয় করতে হবে। তো A32 এখানে হচ্ছে 0, এটা হচ্ছে A32। তো 0-র সহগুণনীয়ক করলে এখানে এই 0 যে স্তম্ভ এবং যে সারিতে আছে, যে সারি আর যে স্তম্ভটা আছে সেটা বাদ দিতে হবে, ফলে থাকবে 4 2 আর 0 4। আর এখানে -1 এর পাওয়ার হবে এই যততম পদ -1 এর পাওয়ার করতে হবে 3 প্লাস 2, -1 টু দি পাওয়ার i প্লাস জে হয়। এখানে i হচ্ছে 3 আর j হচ্ছে 2, তো এখানে -1 টু দি পাওয়ার 5 হয়ে যাবে। এখানে যততম পদ বলবে, যে পজিশনের পদ বলবে সেই পজিশনটা এখানে পাওয়ার হিসাবে আসবে। -1 টু দি পাওয়ার i প্লাস জে সূত্র হয়, আর সেই পদটা যে সারি আর স্তম্ভে থাকবে সেইগুলোকে বাদ দিয়ে নির্ণায়কের মধ্যে যেটা পড়ে থাকবে অর্থাৎ 4 2 0 4 এটা বসবে। এটা সরল করে আমরা পাচ্ছি -16। তাহলে নাম্বার 4 যাচ্ছে বি এর সঙ্গে। তো এর আগে আমরা পেয়ে গেছি যে 1টা সি এর সঙ্গে, 2 এখানে ছিল এর সঙ্গে, আর 3 এখানে ছিল ডি এর সঙ্গে,
আর 4 পাচ্ছি বি এর সঙ্গে। তো এইরকম অপশন আছে অপশন ডিতে, অর্থাৎ অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার 16 যেটা দেওয়া আছে এটা খুব একটা ভালো প্রবলেম। পি ল্যামডা টু দি পাওয়ার 4 কিউ ল্যামডা কিউ আর ল্যামডা স্কোয়ার এস ল্যামডা প্লাস টি ইকুয়ালস টু এরকম একটা নির্ণায়ক দেওয়া আছে। ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা, ল্যামডা মাইনাস 1, ল্যামডা মাইনাস 3, এখানে ল্যামডা মাইনাস 1, মাইনাস 2 ল্যামডা, ল্যামডা মাইনাস 4, ল্যামডা মাইনাস 3, ল্যামডা প্লাস 3 অ্যান্ড 3 ল্যামডা। তো এখান থেকে বলছে এখানে টি এর মান কত হবে। তো টি এর মান আমরা পেয়ে যাব খুব সহজে যদি আমরা উভয় পক্ষে ল্যামডা ইকুয়ালস টু 0 বসাই। ল্যামডা ইকুয়ালস টু 0 বসালে এখানে বাম দিকে পড়ে থাকবে শুধু টি, বাম দিকে শুধু পড়ে থাকবে টি, আর ডান দিকে এখানে ল্যামডার জায়গায় 0 বসালে এখানে পাবো 0, এটা -1, এখানে -3, এখানে -1, এটা হয়ে যাবে 0, এখানে -4, এখানে -3, এখানে ল্যামডা 0 হলে পাবো 3, ল্যামডা 0 হলে 0। তাহলে এই নির্ণায়কটাকে এবার আমরা মান বের করলেই এই টি এর মানটা পাবো। তো এখানে মান বের করা আছে 0 ইন্টু এখানে 0 প্লাস 12 হয়ে যাবে, তারপর মাইনাস, এখানে মাইনাস হতো -1 এর ফলে প্লাস হয়ে গেছে, -1 ইন্টু 0 0, -3 ইন্টু -12 হচ্ছে -4 12, আর -3 করলে এখানে -3 -0, তো এখানে এটা 0 ইন্টু আছে ফলে 0, আর এখানে -12, এটা -3 আসবে, -3 এখানে হয়ে যাবে +9। তো এটা সরল করে পাচ্ছি -3, অর্থাৎ এখানে অপশন বিতে এই অ্যান্সার আছে। এরপর নাম্বার 17 যেটা আছে এরকম একটা নির্ণায়ক দেওয়া আছে 1 1 1 1 1 প্লাস সাইন থিটা 1 আর 1 1 1 প্লাস কস থিটা। তো এই নির্ণায়কটার বৃহত্তম মান, এই নির্ণায়কটার যে মান বেরোবে তার বৃহত্তম মানটা কত। তো এখানে আমরা একটু অপারেশন করেছি, C2 অর্থাৎ দ্বিতীয় স্তম্ভর জায়গায় C2 মাইনাস C1 অর্থাৎ দ্বিতীয়টা মাইনাস প্রথমটা। প্রথম স্তম্ভটা সেম আছে, এখানে দ্বিতীয় থেকে প্রথমটা বাদ, অর্থাৎ এখানে 0 হবে, এখানে 1টা বাদ চলে যাবে, এখানে 0 হবে। আবার তৃতীয় মাইনাস প্রথম করা আছে C3 মাইনাস C1, তাহলে এই দুটো 0 হবে, এখানে cos থিটা হবে। এবার এখানে প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করলে শুধু 1-এর জন্য থাকবে 1, এখানে সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস 0, সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস 0, ফলে এখানে পাচ্ছি সাইন থিটা ইন্টু কস থিটা। এবার এখানে হাফ করে এটাকে 2 সাইন থিটা কস থিটা করলে সেখানে হয়ে যাবে সাইন 2 থিটা, তাহলে পাওয়া গেল হাফ ইন্টু সাইন 2 থিটা। এবার সাইন 2 থিটার আমরা বৃহত্তম মান জানি 1, তার কারণ সাইন 2 থিটা, সাইনের মান আমরা জানি যে -1 থেকে 1-এর মধ্যে, সাইন থিটা হোক 2 থিটা হোক 3 থিটা হোক সেই মানগুলো সবসময় থাকবে -1 থেকে 1-এর মধ্যে। তাহলে এখানে বৃহত্তম মান হচ্ছে 1, সুতরাং সেই বৃহত্তম মান 1 এখানে বসালে, এখানে 1 বসালে মান পাবো 1/2, ফলে নির্ণায়কটার বৃহত্তম মান হলো 1/2। এরপর 18 যেটা দেওয়া আছে f(x = 1 - cos 6x/x²) যখন x-টা নট ইকুয়ালস টু 0 আর ইকুয়ালস টু k যখন x ইকুয়ালস টু 0। তো এই অপেক্ষকটা বলা আছে x সমান 0 বিন্দুতে সন্তত, x সমান 0 বিন্দুতে সন্তত। তো সন্তত হওয়ার শর্ত হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 f(x) ইকুয়ালস টু হবে f0। সন্ততার যে শর্ত সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 f(x), এখানে 0 বিন্দুতে বলে 0 ইকুয়ালস টু f(0) হবে, তাহলে সন্তত কোনো একটা অপেক্ষক সন্তত হবে।
তো এখানে লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ এক্স বের করব। লিমিট এক্স টেন্ডস টু জিরো, ওয়ান মাইনাস এখানে যেটা ছিল বসে গেল। তো আমরা জানি যে ওয়ান মাইনাস কস টু থিটা এটা সমান হয় টু ইন্টু সাইন স্কোয়ার থিটা। তো এখানে টু থিটার জায়গায় আছে সিক্স থিটা, সুতরাং এখানে টু থিটা থাকলে এখানে থিটা অর্থাৎ টু থিটার হাফ বসবে এখানে, তাহলে এখানে সিক্স থিটার হাফ বসবে থ্রি এক্স, তাহলে টু সাইন স্কোয়ার থ্রি এক্স বাই এক্স স্কোয়ার। এবার এখানে টু এটাকে বাইরে করা আছে লিমিটের, আর সাইন থ্রি এক্স আছে যেহেতু এর নিচে থ্রি এক্স থাকলে তাহলে লিমিটের সূত্র আসবে সাইন এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স আকারে আসবে। তাহলে এখানে থ্রি এক্স যেহেতু আছে বাইরে স্কোয়ার, তাহলে নিচে একটা নাইন এক্স স্কোয়ার গুণ করা আছে, ফলে এখানে লবে একটা নাইন এক্স স্কোয়ার গুণ করতে হবে, আর এই এক্স স্কোয়ার ছিল নিচেই। এখানে এবার এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে আমরা পাচ্ছি এইটা টু ইন্টু, এবার এই লিমিটটাকে স্কোয়ারের মধ্যে করলে সাইন থ্রি এক্স বাই থ্রি এক্সের স্কোয়ার। তো এই লিমিটটা আমরা জানি যে এটা ওয়ান হবে, টু ইন্টু নাইন ইন্টু ওয়ান ইকুয়ালস টু এখানে পাচ্ছি 18। এবার এক্স সমান জিরো বিন্দুতে এফ এক্স অন্তত হলে লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ এক্স যা হবে এফ জিরোর মানও তাই হবে। এবার এখানে যেহেতু মান পাওয়া গেল 18, আর এফ জিরো এখানে বলে দেওয়া আছে, এখানে এফ জিরোটা এখানে বলে দেওয়া আছে কে, এফ জিরোটা বলে দেওয়া আছে কে, তাহলে এই 18 ইকুয়ালস টু হবে কে, এটা হবে কে। সুতরাং কে এর মান হচ্ছে এখানে 18, আর এই অপশন আছে অপশন ডিতে। এরপর 19 যেটা আছে নাম্বার 19, এফ এক্স ইকুয়ালস টু এরকম অপেক্ষক দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এ যখন এক্স লেস ইকুয়াল টু ওয়ান, আর বি এক্স প্লাস টু যখন এক্স গ্রেটার দেন ওয়ান। তো এখানে বলা আছে যেটা এক্স সমান ওয়ানে এটা অন্তর্কলন যোগ্য, এই অপেক্ষকটা সর্বত্র অন্তর্কলন যোগ্য। যেহেতু সর্বত্র অন্তর্কলন যোগ্য সেই জন্য এটা এক্স সমান ওয়ানেতেও এটা অন্তর্কলনযোগ্য হবে, এক্স সমান ওয়ানেও অন্তর্কলনযোগ্য হবে। আর অন্তর্কলনযোগ্য হলে সেটা সন্ততও হয়। কোনো অপেক্ষক কোনো বিন্দুতে অন্তর্কলনযোগ্য হলে সেই বিন্দুতে সেটা সন্তত হবে। তো সন্তত হওয়ার শর্ত হচ্ছে রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু সেই বিন্দুতে অপেক্ষকের মান। তো এখানে আমরা প্রথমে লেফট হ্যান্ড লিমিটটা বের করেছি, এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস জিরো করলে, যেহেতু এখানে ওয়ানের কম সুতরাং এইখানে এইটা হবে এফ এক্স, এখানে এফ এক্স বসে গেছে। এবার এক্স টেন্ডস টু ওয়ান অর্থাৎ এক্সের জায়গায় ওয়ান বসালে এটা ওয়ান এটা থ্রি আর এটা এ, অর্থাৎ ওয়ান প্লাস থ্রি হবে ফোর, এ প্লাস ফোর। আর রাইট হ্যান্ড লিমিট যেটা লিমিট এক্স টেন্ডস টু ওয়ান প্লাস জিরো এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু ওয়ান প্লাস জিরো। এবার ওয়ানের থেকে বেশির জন্য অপেক্ষকটা হচ্ছে বিএক্স প্লাস টু, ওয়ানের থেকে বেশির জন্য অপেক্ষকটা এখানে হচ্ছে বিএক্স প্লাস টু। তাহলে এখানে এক্সের জায়গায় ওয়ান বসালে এটা পাবো বি প্লাস টু, এখানে পাচ্ছি বি প্লাস টু। তো এখানে যেহেতু সন্তত তাহলে এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই দুটো সমান হবে, ফলে এ প্লাস ফোর ইকুয়ালস টু বি প্লাস টু। আর এখান থেকে পাচ্ছি বিটা বাম দিকে করে দিলে এ মাইনাস বি, আর ফোরটা ডান দিকে যাবে ফলে হয়ে যাবে মাইনাস টু। তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু পাচ্ছি এখানে মাইনাস টু। এবার এফ ড্যাশ এক্স যদি আমি বের করি তাহলে এক্স লেস ইকুয়াল টু ওয়ানের জন্য ডেরিভেটিভ টু এক্স প্লাস থ্রি, আর এখানে ডেরিভেটিভ পাবো বি এক্সের ডেরিভেটিভ বি এক্সের সাপেক্ষে, আর দুইয়ের ডেরিভেটিভ জিরো, তাহলে এখানে ডেরিভেটিভ পাবো বি আর এখানে পাবো টু এক্স প্লাস থ্রি। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এখানে হচ্ছে টু এক্স প্লাস থ্রি, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে বি। তো রাইট হ্যান্ড এফ ড্যাশ ওয়ান এটা হবে, এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে ওয়ানের থেকে বেশির জন্য ডেরিভেটিভ বি, আর ওয়ানের থেকে কম এর জন্য ডেরিভেটিভ হচ্ছে এইটা। তো এখানে এক্সের জায়গায় ওয়ান বসবে, ফলে টু প্লাস থ্রি ফাইভ। তাহলে রাইট হ্যান্ড
যেহেতু অন্তর্কলনযোগ্য সেই জন্য রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ, ফলে বি ইকুয়ালস টু 5। আর বি যদি 5 পাওয়া যায় তাহলে এখানে বসালে বি এর মান 5 বসালে এ মাইনাস 5 ইকুয়ালস টু -2 হবে। এ মাইনাস 5 ইকুয়ালস টু -2, ফলে বি ইকুয়ালস টু পাওয়া যাবে 5 মাইনাস, তাহলে এখানে আমরা পাবো যে এ মাইনাস 5 ইকুয়ালস টু -2, তাহলে এ সমান পাবো 3। এবার এখানে বের করতে বলা আছে এ প্লাস বি, তো এর মান এখানে আমরা পেয়েছি, এটা পেলাম 3 আর বিটা ছিল 5, ফলে এ প্লাস বি হচ্ছে 3 + 5 ইকুয়ালস টু 8। এরপর এখানে নাম্বার 20 যেটা আছে ওয়াই ইকুয়ালস টু মডুলাস এক্স, ওয়াই ইকুয়ালস টু মডুলাস এক্স এর গ্রাফ দেওয়া আছে। এর গ্রাফটা এভাবে দেওয়া ছিল, এটা এদিকে একটা ব্রাঞ্চ আছে, এদিকে একটা ব্রাঞ্চ আছে, যেটা ডান সাইডে 45 ডিগ্রি এক্স অক্ষের সাথে, এবং এখানে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সঙ্গে মাইনাস দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করা আছে। তো মডুলাস এক্স আমরা জানি যে ওয়াই সমান এক্স, যখন এক্সটা 0-র বড় বা 0-র সমান হবে মডুলাস এক্স হচ্ছে এক্স, আর লেস দেন 0 হলে মডুলাস উঠাতে গেলে একটা মাইনাস হবে সঙ্গে, ফলে এখানে ডান দিকের ডেরিভেটিভ করলে এখানে আমরা পাবো 1, রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট 0-তে হবে 1, আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ হবে -1। যেহেতু রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ দুটো আলাদা, সুতরাং x সমান 0 বিন্দুতে এটা অন্তর্কলনযোগ্য হবে না। x সমান 0 বিন্দুতে এফএক্স কিন্তু সন্তত গ্রাফ থাকলে কোথাও কাটা থাকে না, এখানে 0 থেকে স্টার্ট আছে, এখানেও 0 থেকে স্টার্ট আছে, ফলে এটা সন্তত হবে। x সমান 0 বিন্দুতে এফএক্স সন্তত হবে। তবে সন্ততটা অবশ্য আমরা এভাবেও দেখাতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস যদি করি এফএক্স ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস, তো প্লাসের জন্য এর মান হচ্ছে কত, x 0-র বেশির জন্য মান হচ্ছে x, তাহলে এখানে x বসবে, ফলে এটা মান পাওয়া যাবে 0। একইভাবে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এফএক্স করলে এটা আমরা পাবো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, আর মাইনাসের জন্য অর্থাৎ এক্সটা 0-র কমের জন্য মান হচ্ছে এফএক্সের -x, তাহলে এখানে পাবো -x অর্থাৎ 0, আর f0 অর্থাৎ x সমান 0 বিন্দুতে এফএক্সের মান, তো x সমান 0 আছে এখানে, এই যে y সমান x, এটাই হচ্ছে এখানে এফএক্স, y মানি এফএক্স, তো এখানে 0-তে মান হবে 0। তো এই তিনটে মান যেহেতু সমান, তাহলে x সমান 0 বিন্দুতে এফএক্স হবে সন্তত। তাহলে এখানে অ্যান্সার এ হবে, সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়। এফএক্স x সমান 0 বিন্দুতে এফএক্স সন্তত। এফএক্স বা y সন্তত, তাহলে সন্তত কিন্তু